বলতে পারেন শীতের দিন বা এই ঠান্ডার দিনে সকালবেলা ওঠাটা একটা বলতে পারেন সাংঘাতিক একটা বিশাল বড় যুদ্ধ, তাই না? তাই এই জিনিসটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠব, বিশেষ করে এই কারণে জানা, তার কারণ ইষ্টভৃতি দেখবেন আমরা করে থাকি যে সময়। আর এই ঠান্ডার দিনে ঠান্ডাটা অতিরিক্ত তখনই লাগে, আর তখনই মনে হয় ঘুমিয়ে থাকি। সেই সময়টা প্রায় একদম কাছাকাছি, যার ফলে আলসেমিতে আর উঠতে ইচ্ছে হয় না, তাই না? তাহলে এসব ক্ষেত্রে করণীয় কি? আজকে আমরা তাই এই সব বিষয় নিয়েই কিছু কিছু কথা জানার চেষ্টা করব, যেগুলি হয়তো বা জানলে বা শুনলে যদি জীবনে কাজে লাগে, আর যদি এটা শোনার মাধ্যমে কারোর যদি কোথাও কোনো কাজে লাগে, তাহলে অনেক, তাই না? যাই হোক, আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ইষ্টভৃতি করার না করা নিয়ে সবচাইতে প্রথমে একটা কথা মাথায় রাখা লাগে, আমরা যে মুহূর্তে ইষ্টভৃতি করছি বা ইষ্টভৃতি যে আমরা করে থাকি, যখন আমার চিন্তায় একজন আসেন, এই না যে ঘুম থেকে উঠে বললাম, চোখ বন্ধ করলাম, ঈশ্বরতি করলাম, রেখে দিলাম, ব্যাস। ঈশ্বরতি করলাম বলতে ওই হাতে একটা কিছু নিলাম, অর্ঘ্য, হাত তারপরে ঢাকা দিয়ে মন্ত্র পড়ে রেখে দিলাম। এটা কিন্তু শুধু ইষ্টভৃতি নয়, তাই না? ইষ্টভৃতি করার সময় আমাদের চিন্তায়, আমাদের মনে আমরা কাউকে না কাউকে একটা ভাবি। কাকে ভাবি? না, ইষ্টভৃতিটা আমি যার উদ্দেশ্যে করছি, যার জন্য করছি, তাকে আমি ভাবি, তাই নয় কি? ইষ্টভৃতি। তাই এই যে করাটা, এই করাটা হচ্ছে হলো আমাদের অনেক রকম ভাবে এটা আমরা বুঝতে পারি, অনেক রকম ভাবে এই বিষয়টাকে আমরা আলোকপাত করে দেখতে পারি। তার মধ্যে থেকে একটা হচ্ছে হলো ভালোবাসার বহিঃপ্রকাশ, এই ইষ্টভৃতি। বাস্তবে কি আমি ভালো কতটুকু বাসছি, আমার কতটুকু সে ভালোবাসার মাধ্যমে, সে ভালোবাসার ভিতর দিয়ে আমার কতটুকু তার প্রতি আমার কর্ম আছে, কতটুকু কি আমি করছি না করছি, তা যদি দেখতে হয়, তাহলে ইষ্টভৃতির মতন জিনিস আর মনে হচ্ছে তাকে জীবনে পাওয়ার পরে বা তাকে দীক্ষার মাধ্যমে আর কি জীবনে পাওয়ার পরে সেই রকম প্রাপ্তি খুব কমই আছে, খুব কম, রেয়ার পাওয়া যায়। এই ইষ্টভৃতি হচ্ছে হলো তাই এমন একটা জিনিস। কিন্তু এই ইষ্টভৃতি আমরা যখন করে থাকি, বিশেষ করে এই শীতের দিনে বা ঠান্ডার দিনে, আমাদের সেই সময় উঠে করাটা খানিকটা কষ্টকর হয়ে পড়ে। তা এবারে আলসেমিতে হোক বা যে কোনো কারণেই তা হোক না কেন, হ্যাঁ, শরীর খারাপ, শরীর অসুস্থ, সেগুলো ঠান্ডার দিনে না, সেগুলো 12 মাসে 12 কালই হয়তো যার শরীর খারাপ তার ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু আলোচনাটি মূলত এই ঠান্ডাতে ওই বলতে পারেন ওই যে একটা আলসেমি, বিশেষ করে আমাদের ওই রকম মানুষদের জন্য। তাই এইখানে একটা কথা মাথায় আসে, তা হচ্ছে হলো ঘুমানোটা ঠান্ডার দিনে এমন একটা কিছু ক্ষতিকর জিনিস না, বিশেষ করে ছোট বাচ্চাদের তো আরোই। তাই এই ঠান্ডার দিনে সেই সময় একটা ঘুমানোটা বরঞ্চ পারলে নিজের জীবনে এমনভাবে ইষ্টকে ধরে, আচার্যকে ধরে এগিয়ে চলতে হয়, যাতে আমার জীবনটাকে দেখে আমার পরিবারে বাদবাকিরা যারা আছেন, কিংবা আমার পরিবারে আমার সাথে অন্তত যারা যারা ভালো মতন করে বা মন খুলে বা যারা যারা সেই রকম করে জিনিসটা শিখতে চান, যাদের আগ্রহ আছে, তারা এমনি বুঝে যাবে যে আমায় কি করতে হবে না করতে হবে, যদি আমার করাটা ঠিক থাকে।
এই কারণে ইষ্টভৃতি যখন আমি করছি, ইষ্টভৃতি করার সময় আগে যেন আমাদের লক্ষ্য একটা জিনিস থাকে, তা হচ্ছিল তার প্রতি টান। সেই অকাট্য টানটা যতটা থাকবে, সেই অনুসারে আমার সেই সময় উঠতে পারা আর না পারা নিয়ে একটা ব্যাপার তখন লক্ষ্য করা যাবে। আর সেই সময় এই যে ঘুম আসে, ঘুমোতে ইচ্ছে করে, বাস্তবে এই ঘুমটা না তার ভালোবাসার সামনে কিছুই না। বিশেষ করে এই ঠান্ডার দিনে আমরা কখন ইষ্টভৃতি করব, তাই না? এমনকি এই ঠান্ডাতে দেখবেন এই যে ঘুম এমনকি এত সহজে ছাড়তেও চায় না। বিশেষ করে যারা ছোটরা, তাদের কাছে এটা একটা দারুণ একটা জিনিস, একটা শখের একটা জিনিস তাদের কাছে। এমনকি আমি আমার জীবন দিয়েই একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, যদি কাজে লাগে আপনারা যারা শুনছেন। একবার একটা দিন, এই ঠান্ডারই দিন এরকম ছিল, বেশ কনকনে শীত, কনকনে এরকম ঠান্ডা পড়েছে। আমি হঠাৎ একদিন ভাবছি আমারও এই ঘুমটার প্রতি একটুখানি সেই সময় আর কি ভালোবাসাটা বেশ মতন ছিল। মানে এই ঠান্ডার দিনে এত সহজে কম্বল টম্বল ছেড়ে বেরোনো মানে খুবই একটা কষ্টকাঠিন্যের একটা ব্যাপার। ছোটবেলায় একটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক তো কিছুই না। আর আমি এইরকম হঠাৎ একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছি, হঠাৎ একদিন ভাবি, আচ্ছা আমার ঘুমটা বড় নাকি তাকে খেতে দেওয়াটা বড়? হঠাৎ একদিন আমার মাথায় এটা স্ট্রাইক করে। তারপরে আমি কি করি, না, আমার ঘুমটা এতটাও আমার কাছে ম্যাটার করে না, যতটা না আমার ম্যাটার করে আমি তাকে ঠিক সময়ে ইষ্টভৃতিটা নিবেদন করতে পারছি কি না। তার কারণ আমি ঘুমকেও যেমন ভালোবাসি, অস্বীকার তো করবো না, তার কারণ ঘুমটাও একটা শখের জিনিস। তবে তার সেই যে ভালোবাসা, তাকেও তো আমি ভালোবাসছি, কিন্তু সেই ভালোবাসার কাছে কম্পারেটিভলি দেখতে গেলে আমার ঘুমটা সেই লেভেলে এখনো ভালোবাসায় আমার পৌঁছায়নি। যার ফলে আমাকে এর বিরুদ্ধে আমায় লড়াই করতেই হবে, এর সাথে তো আমি যুদ্ধ করবই। এইরকম 7-5 বেশ আমি কয়েকদিন ভাবলাম। তারপরে ভাবলাম যে আচ্ছা কথা, ঘুমটা তো ছেড়েই যাচ্ছে না। অর্থাৎ ভেবেছিলাম কিছুদিন আগে, তা সত্ত্বেও এত সহজে ঘুম ভাঙতো না। তাই আমি তখন একদিন কি করলাম, বেশ তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়লাম। ঠান্ডার দিনই, ঠান্ডা কাটেনি, তাড়াতাড়ি ঘুমিয়েছি। এবারে হঠাৎ করে আমার রাত্রে যখন ঘুম ভাঙে, দেখি তখন বাজে ভোর 3:30 কাছাকাছি একটা সময়। আমি অবাক আর পুরো আশ্চর্য। তার কারণ ঠান্ডার দিনে আমার ওই সময় ঘুম ভাঙাটা তখন আমার একটা অস্বাভাবিক ব্যাপার ছিল আমার সেই বয়সে। তার কারণ যেহেতু ছোটবেলা, ওই যে বললাম ঘুমের একটা বলতে পারেন টান, একটা তার প্রতি যে একটা নেশা আমাদের ছোটবেলায়, এটা এগুলো প্রায় থাকেই। এগুলো এমন কিছু না যে বললে এগুলো মানে খারাপ লাগবে, এসব তেমন কিছু না, এগুলো ছোটবেলার সব গল্প, বরঞ্চ বললে বাকিদের আরো কাজে লাগে, তাই এগুলো বলাও চাই। তাই সেক্ষেত্রে আমার কি হলো, সেদিন যে আমার ঘুমটা ভাঙলো, আর আমার ঘুমও আসে না, আমার ঘুমটাও আর আসে না। জীবনে ফার্স্ট আমার কোনোদিন যদি ঘুমের প্রতি ঘৃণা ভাব জেগে থাকে, হচ্ছিল ওই দিনটাই। জীবনে প্রথম যেদিন আমি ঘুমকে ঘৃণা করেছিলাম। তার কারণ কোনো মতে আর ঘুমটা তো আসছে না, কিন্তু আমার মন এতদিন কিসে অভ্যস্ত হয়ে গেছিল না, সেই সময়টাতেই আমি ঘুমাবো। তার কারণ দেখবেন ঠান্ডার দিনে এখনো যদি আপনারা গুগল খুলে টেম্পারেচার চেক করেন, তাহলে দেখবেন টেম্পারেচার লোয়েস্ট কাছাকাছি ওই ভোর 3টে নাগাদই থাকে। 3টে থেকে আমাদের প্রার্থনার টাইম
যতটুকু, ওই সময় ঠান্ডাটা বেশ জোর কদমে থাকে, আর তখনই ঘুমটা একদম পুরো চেপে আসে। ওই দিন আমার কি হয়েছিল, প্রথম ঘুম যেহেতু আর আসছে না, এই ঘুমের প্রতি আমার ঘৃণাভাব জেগেছিল। রেগে, ঘুমের উপর রেগে আমি উঠেছিলাম। আর এমন রাগ ছিল যে তার পরের মুহূর্তেই আমার মনে পড়ে গেল যে এতদিন উঠতে পারছিলাম না আর দিয়ে আফসোস করছিলাম, আজকে উঠতে পেরে আবার দুঃখ করছি। হঠাৎ তখন ভাবি, আর পুরো মানে একদম বিছানা ছেড়ে একদম উঠে আসি। উঠে ঠুঠে এসে যেমন যা করার কথা ঠিক পর ওই রকম যেমন যতটা আর কি হয় করি, করার পর ব্যাস ওই দিন থেকে যে একটা লাগে, তো একেবারে লেগে গেছে তার দয়ায়। সেই যে একটা ঘুমের প্রতি একটা যে ঘৃণাভাব, তার কারণ কি? তার কারণ সেই দিন ওই যে চ্যালেঞ্জ, যে আমার ঘুমটা আমার কাছে ম্যাটার করে না যতটা তার জন্য আমার করাটা ম্যাটার করে, ওই যে চ্যালেঞ্জটা, সেটাই তার দয়ায় ফল দেখিয়েছিল, তাই না? এই কারণেই আমাদের জীবনের চলনাটাকে আর আমাদের মনের গল্পটাকে আমরা যত পাল্টাবো, যতটা আমরা চেঞ্জ আনতে পারবো, ততটাই দেখবেন জীবন পাল্টায়। আমি দুটো জায়গাতেই কিন্তু পাল্টানোর কথা বললাম, এই চেঞ্জের। কেন না, তার কারণ পাল্টানোটা আবার দু রকমের হয়। আমার পাল্টানোটা আমায় জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আরো নিচের দিকে নামিয়ে দিয়েছে, সেইটা দেখাতে হয়, সেইটা অবজার্ভ করা চাই। তা না হলে কি হয়, জীবনে এগিয়ে যাওয়া যায় না। আর এই যে ঘুম টুম, ঠাকুর দেখবেন একটা জায়গায় একদিন ঠাকুর একটা বানিয়েছে, ঠাকুর বলছেন, ঘুমিও তুমি ততটুকুই অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় নাশে। ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, তাই না? কিন্তু এই যে ঘুম, এই ঘুমটাও কিন্তু একটা বৃত্তি। এই যে আমরা কমপ্লেক্স বলি না, এই ঘুমও কিন্তু একটা কমপ্লেক্স। এই ঘুম কেন একটা কমপ্লেক্স? তার কারণ এটা এমনের প্রভাব আছে যে কিনা আমাকে কন্ট্রোল করছে। তার মানে আমি তার আওতায় আসছি, সে আমায় নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই কারণেই তো ঠাকুর বলছেন যে বৃত্তি প্রবৃত্তিকে নিজের আয়ত্তে আনা একটা বিশাল বড় কাজ। আর যে বৃত্তি প্রবৃত্তিকে নিজের আঙুলের একদম ধরে রেখেছে, তার নিজে সে যখন যেমন ইচ্ছা নিজের বৃত্তি প্রবৃত্তিকে নাচাবে, সেক্ষেত্রে তার জীবনে ইষ্ট উপভোগ মানে সে আলাদা রকমেরই হয়, তাই না? তাই এই ঘুমটা হচ্ছে কিন্তু একটা বৃত্তি। এই যে আমরা কমপ্লেক্স বলি, শ্রী ঠাকুর একদিন একটা কথা প্রসঙ্গে এমনি কথা বলছেন, বলতে বলতে ঠাকুরের কাছে এই বৃত্তি প্রবৃত্তি নিয়ে, আর বলতে পারেন এই আমাদের জীবনের যে বিভিন্ন যে গল্প, এই জীবন নিয়ে বিভিন্ন কথা আলোচনা করা হয়। তার মধ্যে এই বৃত্তি বলতে শ্রী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন যে কনগ্লোমারেশন অফ ইন্টারসেলুলার অ্যাডজাস্টমেন্টই হচ্ছে হলো কমপ্লেক্স। অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ কোষ সমূহের বিন্যাসের পিণ্ডাবস্থাই হচ্ছে হলো বৃত্তি। এই যে কনগ্লোমারেশন অফ ইন্টারসেলুলার অ্যাডজাস্টমেন্ট, এই কারণে দেখবেন শ্রী ঠাকুর বৃত্তি প্রবৃত্তিগুলোকে কখনোই তাই বলেননি যে সেগুলোকে দমন করে দিতে, বা একেবারে সেগুলোকে জীবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, বা একেবারে দাপিয়ে দেওয়ার জন্য। তাই ঠাকুর বলেছেন বৃত্তি প্রবৃত্তিটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে শিখতে হয়। তার কারণ বৃত্তি প্রবৃত্তির একটা কাজ আছে। এমনকি এই বৃত্তি প্রবৃত্তি মানুষ যখন জন্মায়, যখন এমনকি তার মায়ের পেটে পর্যন্ত আসছে, তখন সে বৃত্তি প্রবৃত্তি নিয়ে আসছে। তার মানে এই যে নিয়ে যে এসছে, তাহলে ওইটা
জীবনে কোথাও না কোথাও তার একটা মিনিমাম হলে একটা কাজ আছে, যদিও বা তার নেগেটিভটাই বেশি ইম্প্যাক্ট করে, কিন্তু পজিটিভটা তো কিছুটা আছে। আর সেই কিছুটাই যত আমি ইষ্টের দিকে ঘোরাবো, ইষ্টমুখী করে তুলবো সেই কমপ্লেক্সগুলোকেই, ততই সেগুলো তার পূজার অর্ঘ্য হয়ে ওঠে, তার সেবার তখন এক একটা বলতে পারেন নেসেসারি জিনিস হয়ে যায় ওইগুলো, যেগুলো নাহলে তখন আমার মনে হবে এই জিনিসটা নেই বলে এখন জীবনে আফসোস করছি। তাই বৃত্তি প্রবৃত্তিটাও কিন্তু তারই দেওয়া। তাই এই কারণে ঠাকুর একটা কথা বলতেন না, সব কিছুর একটা ওয়েল অ্যাডজাস্টমেন্ট চাই। সেই জিনিসটা যার মধ্যে নাই, তার জীবন চলনাও হচ্ছিল এদিক ওদিক, অর্থাৎ তার জীবনটা কখন এদিকে তো কখন ওদিকে। কেন? তার কারণ তার মনটা ওই বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে কখন কোন রঙে যে মিশে যাচ্ছে তার ঠিক নেই। যখন যেটায় সে মনে করছে যে এটা আমার সুবিধে হচ্ছে, চলে গেল, সেক্ষেত্রে তার নিজের নিজত্ব বলে আর থাকে না। এই কারণে জীবনে তাকে ভালোবাসা চাই। আর এই ইষ্টবৃত্তি, ঠান্ডার দিনে ইষ্টবৃত্তি করতে উঠতে পারছি না, ঠিক সময়ে করতে পারছি না, এটা যতটা না ভাববো তার চাইতে আগে এইটা বেশি ভাবা লাগে, আমার ঘুমটা আমার কাছে বড় না তিনি আমার কাছে বড়। দেখবেন তখন নিজের মধ্যেই, নিজের বোধেই তখন একটা ভাব আসবে, আমি কি এতটাও যে আমি তার জন্য আমি ভরে উঠতে পারছি না, ইষ্টবৃত্তি নিবেদন করতে পারছি না, তার মানে ঘুমটাকে আমি এতটাই বড় করে রেখেছি, তার মানে আমার শুধু কথাতেই আমার ঠাকুর আছেন, জীবনের চরিত্রগত এখন আমার হয়নি। এই রকম এমন এক একটা কথায় মনে মনে ভাবতে হয় না, নিজেরই তখন নিজের প্রতি লজ্জাবোধ হয়। আর এই জিনিসগুলো যে করতে পারে, সে জীবনে মানে এমন তরতরে এগিয়ে যায়, তার ধারণাতীত, সেগুলো চিন্তা করা যায় না। তার কারণ সে তার প্রভুর জন্য সব কিছুর সাথে সে যুদ্ধ করতে প্রস্তুত। সব কিছুকে সে যুদ্ধ করে পরাস্ত করে না, সে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। সব কিছুর জন্য তিনি। তাই তখন সে কি করে, এটাও যদি আমার জীবনে থাকবে, যতটুকু থাকলে তার কাছে আমি করতে পারবো ততটুকু থাক, বাদ বাকি আমার চাই না। তার কারণ সেটা যদি আমার জীবনে জড়তা হয়ে আসে, এটাই হচ্ছিল ভক্তি জগতের লক্ষণ, যে বাস্তবে তার জন্য জীবনে সবকিছু করার জন্য প্রস্তুত আছে। তার কাছে তখন এই ঘুমও কিছু ম্যাটার না, ঠান্ডাও কিছু ম্যাটার না, কি শীত বর্ষা গ্রীষ্ম কিছুই না, তিনি তার জন্য আমার জীবন, তাই আমাকে যে করে করতে হবে। তার জন্য আমি যেমন যা প্রস্তুতি নেওয়ার নেব, আমি আমার জীবনটাকে আমি দেখবো যে আমি কেমনভাবে কি করতে পারি না পারি, কেমনভাবে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি যাতে আমার সেই সময় ঘুমটা ভাঙে। আর এমন ভাঙবে যে যেন ঘুমের প্রতি ওই ঘৃণা ভাব যাতে জাগে, যে ঘুমটা মানে জীবনে এমনই একটা পেয়ে বসেছিল যে তার জগতে আমায় উঠতে আরো বাধা দিচ্ছে, আর একে আমি পুষে রাখবো, একেই আমি আরো বড় করছি। তার কারণ যত দিন যায় দেখবেন ছোটবেলা থেকে যে জিনিসগুলো বাচ্চারা শেখে, সেটা তাদের কাছে সহজলভ্য হয়ে ওঠে, সহজে সেগুলো তারা লাভ করতে পারে, পেয়ে যায়, সেগুলো তাদের মধ্যে আয়ত্ত হয়ে যায়। কিন্তু যত দিন গড়াতে থাকে, যত এজটা হয়, তত কিন্তু সেই জিনিসটা শিখতে কম্পারেটিভলি একটু বেশি সময় লাগে, সেটাকে আয়ত্ত করতে। এই কারণেই আমাদের এই যে চলনা, এই জীবন চলনাটা তো ঠিক তাই। এই কারণে ঠাকুর বলেছেন না, যে একেবারে পরিবারের মধ্যে এমন পরিবেশ তৈরি করা চাই যাতে পরিবারের বাচ্চারা, কচিকাচারা যাতে সেগুলোকে দেখে দেখে শিখে যায়। তাদের কানে কাছে ওই কাই 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 করে শুধু লাভ নেই, তাদের কাছে অবজারভেশন পাওয়ার একটা সাংঘাতিক। আর ওটা ওদের প্রত্যেকের মধ্যেই অবজারভেশন পাওয়ার, যার মধ্যে যতটুকু থাকার কথা ঠিক আছে, আর সেই অবজারভেশন পাওয়ারেই তারা ক্যারেক্টারাইজড যতটা না বেশি করে, ততটা বেশি তারা পুঁথিগত বিদ্যাতেও পারে না। এই কারণেই ঠাকুর এত জোর দিয়েছেন এসব জায়গায়, এমনি এমনি না, তাই না? যাই হোক, ঠাকুরকে নিয়ে চলা আমাদের জীবনে যেন এমন হয়, এই ঘুম কি,
যে কোনো জিনিস যদি তার পথে যদি আসে, তার পথে চলতে গিয়ে যদি বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, তাকে যেন মুহূর্তে যাতে তাকে আমি সেই জায়গা থেকে ওঠাতে পারি, সেই জায়গা থেকে তাকে আমি সরিয়ে নিজের আয়ত্তে যাতে আনতে পারি, সেই রকম হয়ে উঠতে হয়। তার কারণ তার প্রতি সেই অকাট্য টানটাই সেটা করায় তার দয়ায়। নাহলে ক্ষমতা আমার বা কি বা আছে যে আমি সেগুলোকে ইয়ে করবো, সেগুলোকে ওড়াবো বা সেগুলোকে নিয়ন্ত্রণ করব। করে হচ্ছিল সেই টানটা, আর সেই টানের মাধ্যমে তার সেই দয়াটা, এটাই করে থাকে, তাই না? তার কারণ এটা একটা কর্ম। কি কর্ম? না, তার প্রতি একটা টান আছে, এটা ভালোবাসা, ভালোবাসারও একটা কর্ম। আমি করছি, আই এম ডুইং দ্যাট, আমি কাজটা করছি বলে কি হচ্ছে না এটা হচ্ছে, তাই এটা কোনো ছুমন্তর না, এটাও একটা যুক্তি, তাই নাকি? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।